আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি। একই সাথে চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস খান। আপনাকে আরটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে যাব, তবে তার আগে চলুন আজ যে সকল পত্রিকা বের হয়েছে তার শিরোনামগুলো দেখে আসি। শুরুতেই আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান খবর, পুঁজি শেষ হয়ে যাচ্ছে বিনিয়োগকারীদের। এরপর আরেকটি খবর, বিজিএমইএ ভবন সিলগালা, ভাঙতে ব্যবহার হবে ডিনামাইট। জটিল রোগের চিকিৎসা জেলা হাসপাতালে হবে বলেছেন প্রধানমন্ত্রী। এরপর সমকাল, স্বপ্ন সারথি, এটি টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড দল গঠন কেন্দ্রিক একটি নিউজ। এরপর আছে আষাঢ়ে গল্প বানানোর চেষ্টা হয়েছিল, এটি নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের কেন্দ্রিক একটি খবর। এরপরে যায় দিন, তাদের লিড নিউজ, ঝুঁকিতে মধ্যবিত্তের ক্ষুদ্র সঞ্চয়। এরপর আরেকটি খবর, ভাঙার আগে খালি করা হলো বিজিএমইএ ভবন ভাঙতে ডিনামাইট। এরপর আছে আমাদের সময়। তাদের মূল খবর, দলে বাড়তি নজর উদ্বিগ্ন শেখ হাসিনার। আর একটি তাসকিন ইমরুলের ঠাঁই হয়নি বিশ্বকাপ তৈরিতে। মাননীয় প্রধানমন্ত্রী একটি দলের বাড়তি নজর দিয়েছেন এবং তার ঠিক আছে, গ্রামাটিক্যালি আমি সেটি পত্রিকার বিষয়। এরপরে বাংলাদেশ প্রতিদিন, ভাঙা হচ্ছে বিজিএমইএ ভবন। আরেকটি খবর, ছাত্রলীগ নিয়ে ক্ষুব্ধ মাননীয় প্রধানমন্ত্রী, পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ। এরপরে আমাদের হাতে আছে বণিক বার্তা। তাদের মূল খবর, মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি, কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক সহ ৩৬ জনের বিচার শুরু। আরেকটি খবর, ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। আমাদের হাতে সর্বশেষ পত্রিকা ইংরেজি দৈনিক দি ইন্ডিপেন্ডেন্ট। তাদের মূল শিরোনাম যেটি আমরা দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিস হটলাইন 102 ইনঅ্যাক্টিভ। এরপরে প্রসেস বিগিনস টু ডিমোলাইজ বিজিএমইএ বিল্ডিং। দর্শক, এই ছিল সংবাদ শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। জনাব ইলিয়াস খান, আপনিও শুনলেন সংবাদ শিরোনামগুলো। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটি হলো ফেনীর নুসরাত জাহান রাফির যে হত্যাকাণ্ড, সেই বিষয়টি, এই হত্যার মামলাটি পিবিআই যখন তদন্ত শুরু করে তারপর থেকে কিন্তু একের পর এক আমরা ঘটনাগুলো কিভাবে ঘটেছে, কারা কারা এর সাথে জড়িত ছিল, সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। তো যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটি হলো, এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু একটি বিষয় জাতির সামনে আলোচনার সুযোগ রাখছে, সেটি হলো আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালিত হচ্ছে। বিশেষ করে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা বলছি না, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ব্যাপারে কিন্তু প্রশ্ন এসেছে। ইলিয়াস খান, সব শিক্ষা প্রতিষ্ঠান বলে আবার আপনি বললেন যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান, আসলে এটি বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রামগঞ্জে যেগুলো রয়েছে, বাংলাদেশের সংস্কৃতিটা এমন দাঁড়িয়েছে, এটি কিন্তু এখন যে ম্যানেজিং কমিটি এবং এইসব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ম্যানেজিং কমিটি অত্যন্ত ক্ষমতাধর, তাদের অনেক ক্ষমতা থাকে এবং আপনি দেখবেন যে এখানে কিন্তু পলিটিক্যাল কনসিডারেশন এখন কমিটি হচ্ছে অধিকাংশ জায়গায়। এখানে যারা এলাকায় মোড়ল বা স্থানীয় যখন যে দল ক্ষমতা থাকে সেই দলের যারা নেতা, তারা কিন্তু মূলত এসব কমিটিতে থাকে, তারা তাদের এখানে একটি প্রভাব বিস্তার করে নানাভাবে। বিভিন্ন স্কুলে আপনি দেখবেন যে বিভিন্ন সময় বলা হচ্ছে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। যেমন আজকে একটি রিপোর্ট দেখে, আজকে বা কালকে কোথায়, যে রাজধানীর একটি বড় স্কুলে খোদ ঢাকায়ও অনেক শিক্ষার্থী কোনো পরীক্ষা বা অন্য কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে এরা ভর্তি হয়নি। এরা বিভিন্ন তদবিরে যারা যারা পরীক্ষা দিয়েছে পাশ করেনি, যে বা যারা মার্কসে নাম্বারে টিকতে পারেনি, তাদেরকে ভর্তি করা হয়েছে। তো এই প্রবণতাগুলো আছে এই প্রতিষ্ঠানটিতেও কিন্তু আমরা দেখেছি। এবং বিশেষ করে এই ধরনের মাদ্রাসায় আপনি দেখবেন যে অনেক জায়গায়, বিশেষ করে শহর বা শহরতলি যেসব জায়গায় মাদ্রাসাগুলো রয়েছে,
অধিকাংশ জায়গায় কিন্তু আপনি দেখবেন যে এখানে মার্কেট থাকে, মাদ্রাসার নিচে বা পাশে অনেক সময় মার্কেট থাকে। সুতরাং এখানে একটি বড় একটা টাকার যোগ থাকে কিন্তু, এবং ম্যানেজিং কমিটিতে যারা থাকেন তারা কিন্তু এক ধরনের এই টাকার শেয়ার নিয়ে থাকেন। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় পত্রিকাটিতে এসছে। তো নুসরাত হত্যাকাণ্ডের পরে বিষয়টি কিন্তু উন্মোচিত হয়েছে, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আপনি দেখবেন যে এখানে যে প্রিন্সিপাল সাহেব যার কথা বলা হচ্ছে, সিরাজউদ্দৌলা গ্রেফতার করা হয়েছে, তাকে শুধু রাজনৈতিক দলই নয়, আপনি দেখবেন কিন্তু সেখানে পুলিশ প্রশাসন সবাই শেল্টার দিয়েছে। এবং একজন আজকে আমি খবর একটু আগে দেখে আসলাম যে একজন পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন সোনাগাজী থানার, তার বিরুদ্ধেও মামলা হয়েছে। বাট আজকে টেলিভিশনে আমি দেখে আসলাম, জাস্ট এই স্টুডিওতে আসার আগে, তিনি কোর্ট প্রাঙ্গণে এসেছেন, মিডিয়ার লোকজনকে সাথে কথা বলেননি। তিনি যে অপরাধ করেছেন তার কিন্তু গ্রেফতার হওয়া উচিত বলে মনে করি। আর এক ব্যক্তি এখানে যিনি রয়েছেন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের যিনি সভাপতি মিস্টার রুহুল আমিন, সভাপতি অথবা সেক্রেটারি, সভাপতি বোধহয়, এখানে যে মূল যাদেরকে কিলার বলা হচ্ছে 4-5 জন, তারা কিন্তু এই কিলিংয়ের পরে ওনার সঙ্গে অনেকবার কথা বলেছেন এবং রেকর্ডও আছে। সেই রেকর্ড আছে। একজন বলেছেন 6 বার। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনার সাথে কি কথা হয়েছিল, তো উনি বলেছেন যে কিলিংয়ের পরে আমার সঙ্গে বহুজনের কথা হয়েছে, কে কি বলেছে আমার এই মুহূর্তে মনে নেই। এটি আমার মনে এড়িয়ে যাওয়ার একটি প্রবণতা। তা আমি আশা করব যে বিষয়টি কি বলে, যেটি বেশ আলোচিত বিষয়, কিন্তু আমাদের বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আলোচিত বিষয়গুলো আরেকটি আলোচিত বিষয় আসলে কিন্তু সেটি অনালোচিত হয়ে যায়। সেটি আমরা মিডিয়া থেকে শুরু করে সবাই ভুলে যাই। এবং এই হত্যাকাণ্ডের পরে আরেকটি প্রবণতা আপনি দেখবেন, এটি খুব দুর্ভাগ্যজনক, তাৎক্ষণিক কোনো প্রতিবাদ কিন্তু বাংলাদেশে হয়নি। অনেক সংগঠন যারা সরকারের উচ্ছিষ্ট ভোগী, তারা চিন্তা করছে সরকার অ্যাটিটিউডটা আগে দেখি যে তারা কি বলছে, এবং আপনি নিশ্চয়ই আপনার চোখের যায়নি যে 5-6 দিন পরে কিন্তু তারা আন্দোলনে নেমেছে। এখন আবার আন্দোলন, এটি রাষ্ট্রের জন্য খুব দুর্ভাগ্য। সেটি আপনি কি মনে করছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরে সেই নাগরিকদের সেই কথাটাই আমি বলা শুরু করেছিলাম, আপনি বলেছেন ভালো। মাননীয় প্রধানমন্ত্রী যখন খুব আন্তরিকতা দেখাচ্ছেন বলে মনে হচ্ছে অ্যাপারেন্টলি, তখন কিন্তু তারা রাস্তায় নেমেছে। এর আগে কিন্তু তারা রাস্তায় নামেন, বাট এখনও কিন্তু অনেক ফাঁকফোকর রয়েছে। যেমন এই যে পুলিশ কর্মকর্তা, তাকে একটা আইওয়াশ করা হয়েছে, তাকে উইথড্র করা হয়েছে ওখান থেকে, তার বিরুদ্ধে কিন্তু এই হত্যাকাণ্ড থেকে পুলিশ এবং স্থানীয় প্রশাসন তো দায় এড়ানোর কোনো সুযোগ আছে? সেটাই তো আমি বলছিলাম, প্রশাসন, পুলিশ এবং আওয়ামী লীগের, এবং কালকে স্পেসিফিক বলা হয়েছে 25 জন আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ, যেমন যে ছেলেদের দুটিকে ধরা হয়েছে, যারা একজন প্রেম নিবেদন করেছিল, মেয়েটি রাজি হয়নি, শাহাদাত, আর আরেকটি ছেলে কি যেন নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, আমি মনে করতে পারছি ওই না, কলেজের বোধহয় মাদ্রাসা ছাত্রলীগের কি সভাপতি বলেছে। ছাত্রলীগের কমিটি আগে মাদ্রাসায় কোনো ছাত্র সংগঠনের কমিটি ছিল বলে আমি জানি না, আমরা শুনি না। এখানে আরেকটি বিষয় যেটি আপনি আলোচনায় শুরুতেই আপনি বলেছেন, সেটি হলো যে স্কুল, কলেজ কিংবা মাদ্রাসা, সেটি যেই হোক, শিক্ষা প্রতিষ্ঠান যে ধরনের টাইপেরই হোক, তাদের পরিচালনা কমিটিতে মূলত আমরা আসলে তাদেরকেই চাই যারা ওই এলাকার সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, বিশেষ করে যারা শিক্ষা নিয়ে কাজ করেছে, গ্রহণযোগ্যতা থাকতে হবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও থাকতে হবে। রাইট। তো সেই জায়গাটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে না কেন? সেটি হচ্ছে ওই বলেছি আপনাকে, রাজনীতি দায়ী। আমি এলাকায় প্রভাব বিস্তার করার জন্য যারা প্রভাব বিস্তার করে, এবং রাজনীতি এমন একটি পেশা, অনেক সময় সেখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বড় কোনো মানদণ্ড না। এটি নিশ্চয়ই আমরা আমাদের যদি কোনো মানুষের মধ্যে ওই ধরনের শিক্ষা না থাকে, তিনি একটি স্কুল পরিচালনা বোর্ডে যদি তিনি থাকেন, তিনি কিন্তু ভালো করতে পারবেন না। বাট দুর্ভাগ্যজনকভাবে একদম এখন এটি একদিকে কমন চিত্র যে গ্রামগঞ্জে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, গ্রামগঞ্জে শহরেও, বাট গ্রামগঞ্জের চিত্রটি আরও প্রকট। সেটি হচ্ছে যে এলাকায় যারা ওয়ার্ডের আওয়ামী লীগ বা বিএনপি, যখন কোনো বিএনপি এরকম যারা থাকেন, তারা এই কমিটিতে থাকেন বিশেষ করে, এবং এটি সাম্প্রতিককালে ভয়াবহ আকার ধারণ করেছে। আগে ধরুন কিছু এলাকার গণ্যমান্য ব্যক্তি থাকতে পারতেন, এখন কিন্তু সেই সুযোগটি নেই, সব পলিটিক্যাল কনসিডারেশনে এটি করা হচ্ছে। কিন্তু সেখানে এই পদটিতে যিনি আসছেন, তিনি তার শিক্ষা সম্পর্কে কতটুকু ধারণা আছে, তিনি কতটুকু মানুষকে আলোকিত করতে পারবেন, কিন্তু সামাজিক দায়িত্ব পালন করতে পারবেন। তিনি ফর্ম ফিল আপ 100 জনের কাছ থেকে কম নিয়ে টাকাটা পকেটে ঢুকালেন, শিক্ষকদের বঞ্চিত করলেন, এইসব জিনিস এখন আর বিবেচনায় নেওয়া হয়। এবং আরও বড় বিষয় হচ্ছে এর সঙ্গে এক ধরনের পেশি শক্তিরও যোগ থাকে। কিন্তু এই কারণে আপনি দেখবেন যে গ্রামে একটি স্কুলে বা শহরতলিতে একটি স্কুলে যেখানে 2000 বা 3000 টাকা ফর্ম ফিল আপের সময় লাগার কথা, সেখানে 8-10 হাজার টাকা নিচ্ছে। কিন্তু প্রতিবাদ হলো
বিচ্ছিন্নভাবে প্রতিবাদ করছে, কিন্তু এসব লোক নর্মালি এলাকার প্রভাব বিস্তারের কারণে তারা কিন্তু কোনো প্রতিবাদও করতে পারে না। এটি বছরের পর বছর চলে। আরেকটি বড়, এখন এই প্রবণতা একটু কমে আসছে যদিও, যেমন শিক্ষক নিয়োগ। আপনি দেখবেন যে যে ছেলেটি কোথাও কোনো চাকরি পাচ্ছে না, গ্রামে দীর্ঘদিন ঘুরছে, কোনো মাতব্বর সাহেবের ছেলে বা কোনো সাধারণ মানুষের ছেলে হলেও তিনি একটি বড় অঙ্কের টাকা দিয়ে ডোনেশনের নামে এসে স্কুলে ঢুকছে। এবং এটি সবচেয়ে বড় ক্ষতিকর দিক হচ্ছে, আমি শিক্ষকদের ছোট করছি না, বাস্তবতাটা বলছি, না এটি বাস্তব। এই ধরনের খবর এবং আমরা অতীতেও 40 বছর ধরে তিনি যদি নিজে ভালো লেখাপড়া না জানেন, তিনি কিন্তু ভালো শিক্ষা দিতে পারবেন না। মানে সে যতদিন চাকরি করবে ততদিন ভুল শিক্ষা দিয়ে যাবে, ভুল শিক্ষা দিবে, এবং তার মাধ্যমে ছাত্ররা যে আলোকিত হবে সেই সুযোগটি কিন্তু নেই। তো এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, তার মানে কি শিক্ষা প্রফেশন দিন দিন খুব সহজ একটি প্রফেশনে? এখন আবার নতুন কিছু নিয়ম হয়েছে, যতদূর আমি জানি, যে শিক্ষক হতে হলে নিবন্ধন থাকতে হবে বা অন্যান্য কি নিয়ম কানুন করেছে, এবং মানুষও সচেতন হচ্ছে বলে আমি আশা করি। কারণ সব অন্যায় অনাচারে কিন্তু এটা শেষ আসে, মানুষের পিঠেও কিন্তু একসময় দেয়ালে ঠেকে যায়। তারা চায় যে, এবং মানুষের মধ্যে এখন কিন্তু শিক্ষার একটা ভালো শিক্ষা লাভের একটা প্রবণতা কিন্তু আছে। গ্রামগঞ্জে যা মোটামুটি সচেতন নাগরিক যারা, সচেতন অভিভাবক যারা, তারা চায় যে আমাদের সন্তানদের ভালো শিক্ষা হোক। তো আমি যে কথাটি বললাম, এই শিক্ষক নিয়োগের সময় যেন সবাই সচেতন থাকে, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কথাটা আপনিও বলেছেন, আমিও বললাম। না হলে কিন্তু একজন শিক্ষকের যে রিটায়ারমেন্টের বয়স, ধরুন যদি 22-23 বছর বা 25 বছর বয়সে ঢুকেন, তিনি কিন্তু 40-45 বছর ধরে ভুল শিক্ষা দিবেন, এবং এটি কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে যায় সমাজের। এবং এটি কিন্তু হয়েছে দীর্ঘদিন ধরে। আমরা যে কথাটি শুরুতে বলছি, আবারও বলছি, মাদ্রাস সাহেবের ছেলে বা একজন সাধারণ মানুষেরই ছেলে কোনো চাকরি টাকরি পাচ্ছে না, তাকে স্কুলে 10 লাখ বা 8 লাখ টাকা ডোনেশন দিয়ে কোনো স্কুল বা মাদ্রাসা এই কাজটি এটি কিন্তু দীর্ঘদিন ধরে হয়েছে, এখনো হচ্ছে, বাট প্রবণতা একটু কমেছে। এবং কলেজে হয়, বেসরকারি কলেজে এটি হরহামেশা হচ্ছে, আমরা জানি। এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। আরেকটি খবর, সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে এটি আমরা পত্রপত্রিকা আমরা পড়েছি, মিডিয়াতে আমরা খবর দেখেছি, সেটি হলো যে এই বিজিএমইএ ভবন ভাঙা নিয়ে এক ধরনের বিষয় ছিল, ভাঙা হবে কি হবে না। এবং হাইকোর্ট কিন্তু একটা রায় দিয়েছিল এরকম, তাদের যে হাতিরঝিল প্রকল্পের ক্যান্সার হিসাবে আখ্যায়িত করেছিল এই বিজিএমইএ ভবন। হাইকোর্ট বলেছে, কারণটা হলো এটি তৈরি হয়েছিল আসলে ত্রুটিপূর্ণভাবে এবং আইনকে ত্রুটিপূর্ণ। আমি যদি সরাসরি বলি, এটা অবৈধভাবে তৈরি করা হয়েছিল। আমরা জানি যে আমাদের ফরেন আর্নিংস এর বড় একটি অংশ কি বলে যে গার্মেন্টস সেক্টর থেকে আসে, এবং এটা সত্য কথা। বিজিএমইএ যারা সদস্য বা গার্মেন্টস মালিক সবাই ধনী লোক। বাংলাদেশের সোসাইটি, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড না, অল ওভার দ্য ওয়ার্ল্ড পুঁজির একটা ক্ষমতা আছে, কিন্তু এটা কিন্তু আমরা জানি। এবং এটি নিয়ে কিন্তু 8 বছর মামলা চলছে, 8 বছর নানা কি বলা যায় যে নানা টালবাহানা চলেছে। কোর্টে গিয়েছে, কোর্ট বলেছে, আবার আপার কোর্টে গিয়েছে, ভাঙা হবে কি হবে না এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। এগুলো আসলে একটা দৃষ্টান্ত। এগুলো ধরেন, এই ভবনটি যদি এখানে থাকতো খুব বিশাল ক্ষতি হয়ে যেত তা কিন্তু না, কিন্তু এটি একটি মানুষের দম্ভের যে কি বলা যায়, আপনি যে একটি রাষ্ট্রে বাস করলে আপনি অর্থের জোরে বা ক্ষমতার জোরে ইউ ক্যান ডু এনিথিং, সেটা যে সম্ভব না, সেটি কিন্তু একটি প্রমাণ হয়েছে। এবং এটি যে কথাটা আমি বললাম যে আজকে বোধহয় সিলগালা করে দিয়েছে, এবং 8 বছর ধরে কিন্তু মামলাটি চলেছে। এখন এটি বাংলাদেশে আরও একটি নতুন রেকর্ড করতেছে, সেটি হচ্ছে এই ভবনটি কিন্তু ম্যানুয়ালি ভাঙা যাবে না, ডিনামাইট দিয়ে ভাঙতে হবে। এবং এটি কিন্তু বিদেশি পরামর্শ লাগবে। বিশেষ করে আজকে আমি দেখে আসলাম যে চায়নার বিশেষজ্ঞ থাকবেন, পরামর্শ নেওয়া হচ্ছে যে কিভাবে এটি ভাঙা যায়। সময় আছে, এখনো বোধহয় 3 মাসের মতো সময় আছে। সেটি ভাঙতে গিয়ে আপনার কাছে, আপনি কি নিউজে এই ধরনের কোনো তথ্য পেয়েছেন কিনা যে আসলে এইটি ডিনামাইট দিয়ে ভাঙতে গিয়ে যে হাতিরঝিলের যে সৌন্দর্য বা যেভাবে হাতিরঝিল সজ্জিত হয়েছে তার কোনো ক্ষতি হবে কিনা? না, ক্ষতি হবে না, এগুলো সরাতে হবে ওখান থেকে। বিল্ডিংটা ভাঙার পরে যে কি বলে গার্বেজগুলো যেখানে থাকবে সেগুলো সরিয়ে নিলে খুব বেশি ক্ষতি হবে বলে আমার মনে হয় না। যদিও এই বিষয়ে আমি বিশেষজ্ঞ নই, বাট এই এলাকায় আমি সবসময় হাঁটি, দেখি, খুব বেশি ক্ষতি হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আরেকটি খবর, সেটি হলো যে ভারতের ভিসা বাতিল হয়েছে নায়ক ফেরদৌসের, এবং এখানে ঘটনাটি এরকম যে তাকে বাংলাদেশে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের সর্বশেষ কালো তালিকাভুক্ত করা হয়েছে, এবং তিনি একটি অঞ্চলের, বিশেষ করে দিনাজপুর জেলার রায়গঞ্জ আসনের, উত্তর দিনাজপুরের সেখানে প্রার্থীর পক্ষে তিনি নির্বাচনী তৃণমূলের প্রার্থীর পক্ষে। এখন তিনি বাংলাদেশের নাগরিক হিসাবে এদেশের নির্বাচনী প্রচারণায় তিনি অংশগ্রহণ করতেই পারেন, কিন্তু অন্য দেশে গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করাটা
এটি কতটা যৌক্তিক হয়েছে? আমরা যতটুকু জানি না, যৌক্তিকতার সুযোগই নেই। আমি যতটুকু জানি যে আপনারা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তো নিশ্চয়ই আপনি তাকে চিনেন। ফেরদৌস এবং সেই আমি জায়গা একই থেকে বিভাগের ছাত্র এবং তিনি আমার ক্লাসমেট, সেটি ভিন্ন বিষয়। এটি তিনি একটি দেশে আপনি যখন যাবেন, কোনো সে দেশের নিয়মকানুন মেনে চলতে হবে। যেমন দেখবেন যে এটি একটু স্থূল বিষয়, তারপরে আমি বলি যে চেইন স্মোকার, তিনিও কিন্তু সিঙ্গাপুরে গেলে এমন আইন রয়েছে, তিনি সিগারেট যত্রতত্র খেতে কিন্তু পারবেন না, ভয় পান এবং খানও না, আইনটি জানেন। আপনি যে দেশে যাবেন সেই দেশের আইন কিন্তু আপনার মানতে হবে, জানতে হবে। ফেরদৌস সাহেবরা বাংলাদেশে নির্বাচনী প্রচার চালিয়ে আসলে খুব মজা পেয়েছিলেন, কিন্তু এটি যে পৃথিবীর সর্বত্র চলে না, এটি তার বোঝা উচিত ছিল বলে আমি মনে করি। এবং একজন শিল্পী, বাংলাদেশেও তারা দৃষ্টিকটুভাবে প্রচার চালিয়েছে বলে আমি মনে করি। একজন শিল্পী কিন্তু সার্বজনীন, সব মানুষের তার প্রতি এক ধরনের কি বলা যায়, যে কোনো ধরনের শিল্প, তিনি তো সকলের, তিনি সকলে। কিন্তু তারা বাংলাদেশে যেভাবে নির্বাচনে প্রচার চালিয়েছে, এটি নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলেছে। তো ফেরদৌস সাহেব তিনি সেখানে গিয়ে তৃণমূলের পক্ষে প্রচার চালাচ্ছেন এবং এটি কিন্তু বাংলাদেশের একজন পার্শ্ববর্তী এবং মুসলিম অধ্যুষিত এলাকা। সেখানে সিপিএমের একজন প্রার্থী মোহাম্মদ সেলিম, তিনিও আমার পরিচিত, আমাদের সাথে দেখা হয়েছিল। তো তারপরে আর ভারতের নির্বাচন কমিশনটা কিন্তু আমাদের মেরুদণ্ডহীন না। বাংলাদেশে হলে ধরুন এটি অভিযোগ যেত, আমলে নেবেন না, তারা যে সরকার তাদেরকে যারা বসিয়েছে তাদের পক্ষে যায় না বিপক্ষে যায়, এগুলো অনেক বিবেচনা করতে। কিন্তু ভারতের নির্বাচন তো দ্যাটস ডিফারেন্ট। ভারতের নির্বাচন কমিশন অত্যন্ত শক্তিশালী। আপনি দেখবেন যে মায়াবতী, তিনি উত্তরপ্রদেশে, তার কথায় উত্তরপ্রদেশ উঠে আর বসে, এই অবস্থা। কিন্তু তাকে যে নির্বাচনী প্রচার থেকে কি বলা যায়, প্রচার থেকে নির্বাচন কমিশন তাকে কিছুটা বাধা এসেছে, কিছুটা বাধা, তিনি আর প্রচার করতে পারবেন না বলা হয়েছে। এবং এটি সুপ্রিম কোর্ট কিন্তু আজকে আবার সেটি পুনরাবৃত্তি করেছে যে নো, পারবেন। এটি বাংলাদেশে চিন্তা করা যায়। তারপরে ধরুন মোদি সাহেবের হেলিকপ্টারে যে একটি ট্রাঙ্ক পাওয়া গিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যে হেলিকপ্টার ব্যবহার করেন, সেখানে এই ট্রাঙ্ক কেউ চেক করতে পারবে? বাংলাদেশে সেই অবস্থা আছে? বা বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন, কোনো একজন মোটামুটি ক্ষমতাধর মানুষের ট্রাঙ্ককে পরীক্ষা করতে পারবে? ওখানে নির্বাচন কমিশনটি অত্যন্ত বিশাল পাওয়ারফুল এবং তারা কমিটেড, তারা চায় যে একটি ফেয়ার নির্বাচন। এখানে আরেকটি ব্যাপার যে আপনার কাছে, যেহেতু আপনি ফেরদৌসকে আপনি চিনেন এবং ঘটনাটি আপনি পড়েছেন, সেক্ষেত্রে আপনার কাছে মনে হয় এটি কি ফেরদৌস নিজের ইচ্ছায় করেছে না অন্য কোনো প্রেশার থাকতে পারে? কি মনে হয় আপনার? না, প্রেশারের সুযোগ নেই এখানে, কোনো প্রেশারের সুযোগ নেই। এগুলো ওই কি বলা যায় যে আমি 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 সেটি আর বলতে চাচ্ছি না। বাংলাদেশে যেভাবে তারা প্রচার করেছে, ভেবেছে পৃথিবীর সর্বত্রই বুঝি একই রকম, কিন্তু সর্বত্র তো একরকম না। এবং তিনি একটি দলের পক্ষে কোনোভাবেই প্রচার করতে পারেন না, বাট তিনি করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে, নট লাইক বাংলাদেশ। হ্যাঁ, যে কথাটা আমি বললাম আবার পুনরাবৃত্ত, ওখানে নির্বাচন কমিশন এত অ্যাক্টিভ, বাট একটি মজার ব্যাপার কি যে ওখানে 3 জন নির্বাচন কমিশনার, একজন প্রধান আর একজন সঙ্গে 2 জন আছে নির্বাচন কমিশনার। আর বাংলাদেশ কিন্তু অনেকজন আছেন, কিন্তু ওখানে নির্বাচন কমিশন এবং ওখানে যারা প্রশাসন রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তারা কিন্তু একটি গণতান্ত্রিক প্রকৃত ভোটে, রাতের ভোট না, প্রকৃত ভোট যেখানে মানুষ মতামত দিতে পারে, মানুষ তার নিজের ইচ্ছা মতো ভোট করতে পারে, সেই ব্যবস্থা সেখানে রয়েছে। তো সে কারণে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে। এবং আমার তো মনে হয় যদি কি বলা যায়, যে কথা বারবার মমতা ব্যানার্জি বলছেন যে তিনিও সরকার গঠন করবেন কেন্দ্রে, যদি সেটি না হয়, ফেরদৌস সাহেব তার ওখানে কোনো অভিনয় করতে পারেন কিনা সেই প্রশ্নও কিন্তু আছে। এবং এই খবরটি দিয়ে আমরা আলোচনা শেষ করতে চাই যে বিশ্বকাপে বাংলাদেশের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে তাসকিন এবং ইমরুলের ঠাঁই হয়নি সেই বিশ্বকাপ তৈরিতে। এবং তারা সাংবাদিকরা তাদেরকে এই দল ঘোষণার পরে কান্নারত অবস্থায় ছবি আমরা পত্রিকায় দেখেছি। তো মোটামুটিভাবে যে দলে যাদেরকে জায়গা দেওয়া হয়েছে, আপনি একজন খেলাপ্রেমী সাংবাদিক হিসাবে আসলে কিভাবে দেখেন? এটি নিয়ে আসলে এখন আর বলার সুযোগ কিছু আছে বলে, দুজন নতুন মুখ এসছে দেখলাম। নিশ্চয়ই যারা নির্বাচক রয়েছেন তারা ভালোভাবে চিন্তা করেছেন, তারা নানা দিক চিন্তা করেছেন, ওখানের পিস কন্ডিশন কি, ওয়েদার তখন কেমন থাকবে, সব বিষয়ে চিন্তা করে কিন্তু টিম গঠন করা হয়। তা আমি আশা করতে চাই বা আমি ভাবতে চাই, যদি এই বিষয়ে আমি বিশ্লেষক নই, যে কোনো ব্যক্তিগত রাগ অনুরাগ পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে এই দলটি গঠন করা হয়েছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আমাদের এই দলটি সফল হবে। এবং সেক্ষেত্রে এটি তো অতীতেও আমরা দেখেছি যে আসলে
কেউ কেউ প্রশ্ন তোলার চেষ্টা করেন, কিন্তু আপনি যেমনটি বললেন যে আসলে যারা এই আমাদের দলের কারা খেলবেন তাদেরকে যারা নির্ধারণ করে থাকেন, সিলেক্ট করে থাকেন, তো সেই জায়গা থেকে আসলে নিশ্চয়ই দল মত পছন্দ অপছন্দ এই বিষয়গুলো থেকে তো এড়িয়েই সেই জায়গাটা হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ এখানে 17 কোটি মানুষের আবেগ এবং বাংলাদেশে তো যেটুকু অর্জন বাইরে বিশেষ করে খেলাধুলায় বা দেশের মধ্যে এখন শুধু ক্রিকেটই, কিন্তু যে খেলাটি সাধারণ মানুষের ছিল একসময় খুব জনপ্রিয় খেলা ছিল ফুটবল, সেটি কিন্তু এখন কোনো গ্ল্যামার নাই। বাংলাদেশ আপনি র্যাঙ্কিংয়ে দেখবেন একদম 200 দেশের মধ্যে নিজ দিক থেকে একটু উপরে আছে, কয়েকটি দু চারটি দেশের উপরে, বাট ক্রিকেটে কিন্তু আমরা একটি বড় শক্তি এবং আমরা একটি জায়গা করে নিতে পেরেছি এবং যে কথাটা আমি বললাম, আমি আশা করতে চাই যে 17 কোটি মানুষের আবেগ নিয়ে কেউ ছেলে খেলা খেলবেন না। প্রকৃত যারা খেলতে ভালো পারবেন তাদেরকে, অন্য কমন নামগুলো তো আমরা জানি, হয়তো 2-4টি নাম তাসকিন বাদ গিয়েছেন আর মমিনুল হক বোধহয় বাদ গিয়েছেন, ইমরুল কায়েস বাদ গিয়েছেন। এই দুটি আমাদের খুব পরিচিত নাম, কারা হয়তো বাংলাদেশের অনেক সফল হয়ে তারাও কিন্তু বড় ভূমিকা ছিল। এখন ধরুন বাংলাদেশে এখন যে অবস্থা, অনেক প্লেয়ার রয়েছেন, কাকে রেখে আপনি কাকে নেবেন এটি কিন্তু অতীতে কিন্তু তাসকিন এবং ইমরুলের ভালো পারফরম্যান্স ছিল। আমরা আশা করি সামনের খেলাগুলোতে বা সামনের সেই জায়গাতে তারা সুযোগ পাবে এবং যেভাবে দল গঠন হয়েছে, যাদেরকে নিয়ে গঠন হয়েছে, তাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আমরা শেষ করব। জনাব ইলিয়াস খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ পত্রিকা অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি শনি থেকে বুধবার রাত 1:30 সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং RTVর সাথেই থাকুন।